তোমাদের সকলকে গাইডলাইনিংয়ে স্বাগত। আজকে আমরা ক্লাস 5-এ লীলা মজুমদারের লেখা বুনো হাঁস যে গল্প, সেই গল্পটা আজ আমরা পড়ব। গল্পটা পড়ার আগে প্রথমে আমরা লেখকের সম্পর্কে কিছু জেনে নেব। তো লীলা মজুমদারের জন্ম 1908 সালে এবং তার মৃত্যু হয়েছিল 2007 সালে। জন্ম তার কলকাতায় জ্যাঠামশাইয়ের উপেন্দ্রনাথ রায়চৌধুরীর কাছে। তার বাবা ছিলেন প্রমোদারঞ্জন রায়, বনের খবর বইয়ের লেখক। আচ্ছা, তার উল্লেখযোগ্য কয়েকটা বই হলো, তার প্রথম ছোটদের বই হলো বিদ্যানাথের বাড়ি। আর অন্যান্য গ্রন্থ আছে, যেমন প্রদীপিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, টুং টংলিং মাকু। এছাড়াও সন্দেশ পত্রিকায় যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। আচ্ছা, তার বিভিন্ন সম্মান পেয়েছিলেন। সেই সম্মান হলো রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। তোমাদের এই যে বুনো হাঁস গল্পটা, এটা তার গল্প স্বল্প বই থেকে নেওয়া হয়েছে। এখানে আর তেমন কিছু জানা নেই। এবার আমরা গল্পে চলে যাব। লীলা মজুমদারের এই যে বুনো হাঁস গল্পটা, এই গল্পটা পড়ার আগে আমরা গল্পের কিছু প্রেক্ষাপট সম্পর্কে জানব। কেন তিনি লীলা মজুমদার এই গল্পটা লিখলেন। তো গল্পটা একটা হচ্ছে, গল্পের কেন্দ্রীয় চরিত্র রয়েছে একটা শিশুকে নিয়ে, ঠিক আছে? যে শিশু তার দাদুর কাছে গল্প শুনছিল, তখন সে হঠাৎ তার চোখে পড়ল একদল বুনো হাঁস আকাশে উড়ে যাচ্ছে। তখন সে ভাবল যে হয়তো বুনো হাঁসটা খুবই স্বাধীন, যে তারা স্বাধীনভাবে জীবনযাপন করছে। তখন তার মনে জেগে বসলো যে সে এই বুনো হাঁস সম্পর্কে জানবে। শিশু মনে তখন বুনো হাঁস সম্পর্কে একটা ধারণা তার জন্মাতে লাগলো। তখন শিশুরা কল্পনার জগতের মধ্যে দিয়ে গিয়ে গল্পটি দেখায় কিভাবে শিশু ছোট ছোট জিনিস থেকে বড় অর্থ তৈরি করছে, ঠিক আছে? তো আহ, গল্পটির শিক্ষণীয় কিছু দিক আছে। সেই দিকগুলো হলো, প্রকৃতি থেকে শেখায় গুরুত্বপূর্ণ কিছু দিক। তারপরে শিশুদের কল্পনা শক্তিকে উৎসাহ করার উচিত। আর তারপরে হচ্ছে ছোটদের সঙ্গে বড়দের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে গল্প এরই মধ্যে বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার গল্পটা পড়ি। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। আচ্ছা, তোমরা এই লাইনটা একটু কোটেট করবে। কেবল কেবলই উত্তরের দিকে উড়ে চলেছে। পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে, বুনো হাঁসটা কোন দিকে উড়ে চলেছে? কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারোর শুধু ডানার শোঁ শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গাঁ গাঁ গাঁ। অর্থাৎ বুনো হাঁস উত্তরের দিকে উড়ে যাচ্ছে। সেই উত্তরে যেতে যেতে তারা এত উঁচুতে উঠছে যে কারোর শব্দ কোনো শোনা যাচ্ছে না। এমনকি কারোর হয়তো যে ডানার যে পাতা, ডানার যে শব্দ, সেই শব্দটুকু শোনা যাচ্ছে। আবার কারোর গলায় শোনা যাচ্ছে গাঁক গাঁক, অর্থাৎ বুনো হাঁসটা কিভাবে ডাকে, গাঁ গাঁ করে ডাকে, সেই শব্দ শোনা যাচ্ছে। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। অর্থাৎ বুনো হাঁসটা গরমের দেশে, অর্থাৎ তারা যে থাকে, এরা তো পরিযায়ী পাখি। তো এই পরিযায়ী পাখিরা শীতের সময় গরমের দেশে গেছিল, এবার এখন আবার তাদের দেশে ফিরে যাচ্ছে, যে শীত কেটে গেছে। ওদের বেশ গরমও সয় না, অর্থাৎ তাদের বেশ গরম সয় না ঠিকঠাক। আচ্ছা, আমি এই জায়গাটায় তোমাদের একটুখানি ভুল বললাম। এখানে ওরা গরমের দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। অর্থাৎ গরমের দেশেও এরা শীত কাটিয়েছে, কাটিয়ে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে শীতের শেষে। মানে ওরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ শীতে বা সম্পূর্ণ গরমে থাকতে পারে না, তাই তো? ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। অর্থাৎ ওদের বেশি গরমও সহ্য করতে পারে না, আবার তেমনি বেশি অতিরিক্ত শীত তারা আবার সহ্য করতে পারে না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থাকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অর্থাৎ এরা কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসছে। অনেকে নাকি ভাতের মাটি পার হয়ে
সরি সরি, ক্ষমা, এখানে ভুল বললাম। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। অর্থাৎ এরা কেউ কেউ ভারতের যে মাটি সেই মাটি পার হয়ে গিয়ে, অর্থাৎ ভারত ছেড়েও তারা অন্য অন্য ছোট ছোট সমুদ্রের যে দ্বীপ সেই দ্বীপে গিয়েও পড়ে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধাখানা আমাদের শীতের সময় গরম, আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। অর্থাৎ পৃথিবীর দক্ষিণের অংশ, যেটা দক্ষিণ অংশে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের যে অংশ, সেখানে শীতের সময় গরম হয়, আবার আমাদের দেশে যখন গরম হয় সেই সময় শীত থাকে। ঠিক আছে। লাদাখের একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। অর্থাৎ লাদাখে যে বরফে ঢাকা একটা নির্জন জায়গা, সেখানে জোয়ান অর্থাৎ ভারতীয় সেনাদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের মরশুম, অর্থাৎ তখন সেই সময়টা শীতের মরশুম। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণের দিকে উড়ে যেত। অর্থাৎ মাথার উপর দিয়ে অনেক অনেক বুনো হাঁস দক্ষিণের দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। অর্থাৎ এখানে যারা সৈনিক, তারা ওদের বাড়ি, তাদের বাড়ির জন্য কেমন একটা মন করতো। তো চিঠিপত্র বেশ বেশি পৌঁছাতো না, কারণ হচ্ছে অনেক দূরে দূরে লাদাখে আছে বরফের মধ্যে, শীতের সময় তার উপর। তো সেই সময় চিঠিপত্র পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত, অর্থাৎ রেডিওর মাধ্যমে খবর, রেডিও কানেকশনের মাধ্যমে একটা খবর পেত তারা। ঠিক আছে। অর্থাৎ এইখানে আমরা এই গল্পটার প্রেক্ষাপটে কি জানতে পারলাম এইটুকু পড়ে, যে যে শিশু, যে কেন্দ্রীয় চরিত্রের যে মেন শিশু, সে তার দাদুর কাছে গল্প শুনছে। তার দাদু একজন সৈনিক ছিলেন, সেনাবাহিনীতে একজন সৈনিক ছিলেন। সে তার নাতিকে এই গল্পটা শোনাচ্ছে। এর পরে কি বলেছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। অর্থাৎ একটা বুনো হাঁস, তারা দলে দলে যাচ্ছে, তখন তারা দল ছেড়ে নিচে নেমে পড়লো। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জোয়ানেরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। ভিতরে ছেড়ে ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটা ডানা জখম হয়েছে, তাই বেচারা উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি খাড়ার মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। আচ্ছা, এইখানটায় তোমাদের একটা লাইন, তোমরা এই কোটেট করবে এই লাইনটা। টিনের মাছ মানে অর্থাৎ বুনো হাঁসটা কি কি খেত, টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করার জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, এখানে একটা লাইন আছে, কাদের দেখাশোনা করা জোয়ানদের আনন্দ হয়ে গেছিল, বুনো হাঁসদের দেখাশোনা করা। পরে হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। অর্থাৎ যে দ্বিতীয় যে বুনো হাঁসটা, আর একটা যে বুনো হাঁস যে সঙ্গে সঙ্গে এসছিল, সে চাইলেই উড়ে যেতে পারতো, কিন্তু উড়ে গেল না, কারণ তার মন কেমন করছে সঙ্গীকে ছাড়া। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। তখন সেই একটু একটু করে উঠতে চেষ্টা করত, তবু তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধুপ করে পড়ে যেত। অর্থাৎ যে বুনো হাঁসটা যে জখম হয়েছিল, সে একটু একটু করে উঠতে চেষ্টা লাগলো, আবার পড়ে যেত। এমন করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছের পাতায় আবার ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আস্তে আস্তে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে, অর্থাৎ এবার পাখিরা কি, প্রথমে পাখিরা উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছিল, এখন আবার তারা দক্ষিণ থেকে উত্তরের দিকে আসছে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
এদের হাঁসরা এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো, আর মাথার ওপর দিয়ে হাঁস দল গেলেই চঞ্চল হয়ে উঠত। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটো উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। তো আজকের গল্পটা এই অবধি। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। যদি কোনো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ততদিনে ভালো থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।